আজ আমরা ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে কথা বলবো। একটা সময় ছিল ধরুন ২০২৫ সাল নাগাদ, যখন পুরো ব্যবস্থাটা একটা ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছিল। হুম, একদম। যে ক্যাম্পাসগুলোকে আমরা জ্ঞানচর্চার সেরা জায়গা বলে ভাবি, সেগুলোই তখন হয়ে উঠছিল বঞ্চনা আর প্রতিবাদের কেন্দ্র। ঠিক। আর এই সংকটটা এতটাই গভীর ছিল যে একটা গোটা আইনি ব্যবস্থা নতুন করে সাজানোর দরকার পড়ল। হ্যাঁ, ইউজিসি অ্যাক্ট 26। আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। আমাদের হাতে ডক্টর রাহুল এস খারাটের কিছু গবেষণাপত্র আছে, যেগুলো এই আইনের প্রেক্ষাপটটা খুব ভালোভাবে তুলে ধরে। আমরা বোঝার চেষ্টা করব কেন হঠাৎ এই আইনের প্রয়োজন হলো, এটা ঠিক কী পরিবর্তন আনলো, আর একে ঘিরে এত বিতর্কই বা কেন। চলুন বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, এই যে আমরা ব্রেকিং পয়েন্ট বা ভাঙনের কথা বলছি, এর আসল ছবিটা ঠিক কেমন ছিল? ডক্টর খারাটের গবেষণায় কিছু পরিসংখ্যান আছে যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। তাই? যেমন বলা হচ্ছে, দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতে, মানে একেবারে এলিট ইনস্টিটিউশনগুলোতে, তফসিলি জাতি বা এসসি, তফসিলি উপজাতি বা এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল মাত্র 1 থেকে 2%। বলেন কি, মাত্র 1-2%? এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না। একেবারেই না। আর ঠিক এই কারণেই বিষয়টাতে একেবারে সর্বোচ্চ স্তর থেকে হস্তক্ষেপ করার দরকার পড়ে। তখনই কি ওই সংসদীয় কমিটির রিপোর্টটা আসে? একদম। দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি একটা রিপোর্ট পেশ করে, যা আসলে এই নতুন আইনের ভিতটা তৈরি করে দিয়েছিল। আর সেই রিপোর্টে তারা ঠিক কি বলেছিলেন? নিশ্চয়ই খুব কড়া ভাষায় কিছু বলা হয়েছিল। খুবই কঠোর এবং সরাসরি। রিপোর্টে বলা হয়েছিল যে উচ্চশিক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ভীষণভাবে কম, কাঠামোগতভাবে বিকৃত এবং প্রাতিষ্ঠানিকভাবে অবহেলিত। বাহ, মানে কোনো রাগঢাক না রেখেই বলা হয়েছিল। কিন্তু সবচেয়ে মারাত্মক মন্তব্যটা ছিল অন্য জায়গায়। কমিটি লিখেছিল, যখন প্রতিনিধিত্ব 1%-এর নিচে নেমে আসে, তখন সেটাকে আর কাকতালীয় বলা যায় না। এটা একটা পরিকল্পিত ফলাফল। 1 মিনিট, পরিকল্পিত ফলাফল? এটা তো একটা সাংঘাতিক অভিযোগ। তার মানে কমিটি সরাসরি আঙুল তুলছে যে এই বঞ্চনা কোনো দুর্ঘটনা নয়, বরং সিস্টেমটাই এটা তৈরি করছে। ঠিক তাই। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে সমস্যাটা ঠিক কতটা গভীরে ছিল। এটা আর কোনো ব্যক্তির দোষ নয়, এটা ছিল একটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। কিন্তু এমন তো নয় যে আগে কোনো নিয়মকানুন ছিল না। আমার যতদূর মনে পড়ছে, প্রতিটা প্রতিষ্ঠানে তো ইকুয়াল অপরচুনিটি সেল বা ইওসি থাকার কথা ছিল। তাহলে সেগুলো কি করছিল? এটাই তো সবচেয়ে বড় প্রহসন। ডক্টর খারাটের লেখায় উত্তর ভারতের একটা বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা অসাধারণ উদাহরণ আছে। আচ্ছা। সেখানে ইওসি মানে ছিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা একটা পিডিএফ ফাইল, ব্যাস ওইটুকুই। মানে শুধু একটা পিডিএফ? হ্যাঁ, তার কোনো অফিস নেই, কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মী নেই, এমনকি একটা ফোন নম্বরও নেই। অবিশ্বাস্য। তার মানে ওটা ছিল একটা 404 নট ফাউন্ড সেল। ওয়েবসাইটে আছে, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। ঠিক তাই। আর ওই বিশ্ববিদ্যালয়েরই একজন দলিত গবেষক যখন বারবার জাতিগত হেনস্থার শিকার হচ্ছিলেন, তিনি অভিযোগ জানানোর জন্য একটা জায়গা খুঁজছিলেন। হুম। অনেক খোঁজার পর যখন তিনি একজন ডিনের সাথে কথা বলেন, তাকে বলা হয়, এসব নিয়ে মাথা ঘামিও না, মানিয়ে নাও। তার অভিযোগটা কখনো নথিভুক্তই করা হয়নি। এটা তো সাংঘাতিক। তার মানে সুরক্ষার ব্যবস্থাটা ছিল শুধু কাগজে কলমে। বাস্তবে একজন ছাত্র বা ছাত্রীর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। একদম। আর এর ফলে কি হয়েছে জানেন? ছাত্রছাত্রীদের সিস্টেমের উপর থেকে সব রকম আস্থা উঠে গিয়েছিল। সেটাই তো স্বাভাবিক। অনেক ইওসি রেকর্ডে দেখা গেছে সেখানে বছরের পর বছর একটা অভিযোগ জমা পড়েনি। এর কারণ এটা নয় যে ক্যাম্পাসে কোনো বৈষম্য ছিল না। কারণটা হলো, সবাই জেনেই গিয়েছিল যে অভিযোগ জানিয়ে কোনো লাভ হবে না। ঠিক, ভরসার জায়গাটাই নষ্ট হয়ে গিয়েছিল। এই প্রাতিষ্ঠানিক ব্যর্থতাই নতুন আইন তৈরির সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। বোঝা গেল। তার মানে পুরনো ব্যবস্থাটা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু এই ভাঙা ব্যবস্থাটা সারাতে গিয়ে যে নতুন আইনটা আনা হলো, সেটাও তো বিতর্কের বাইরে নয়। না, একেবারেই নয়। বিশেষ করে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হয়েছিল, এসসি/এসটিদের পাশাপাশি ওবিসিদেরও এই আইনের সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাদের জন্য তো সংরক্ষণ ব্যবস্থা আছেই, তাহলে আবার নতুন করে এই সুরক্ষা কেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আর এর উত্তরটা বুঝতে হলে আমাদের শুধু প্রতিষ্ঠানে ঢোকার অধিকারের গণ্ডিটা পেরিয়ে ভাবতে হবে। মানে শুধু সংরক্ষণই তো অন্তর্ভুক্তি বা ইনক্লুশন নয়। ঠিক। সংসদীয় ব্রিফিংয়েও এই বিষয়টা খুব স্পষ্টভাবে উঠে এসেছিল। বহু ওবিসি ছাত্রছাত্রী তাদের পরিবারের প্রথম প্রজন্মের শিক্ষার্থী। ফার্স্ট জেনারেশন লার্নার, হ্যাঁ। তারা যখন দেশের সেরা ক্যাম্পাসগুলোতে ঢোকে তখন শুধু পড়াশোনার চাপ নয়, একটা বিরাট ভাষাগত, সাংস্কৃতিক এবং সামাজিক বিচ্ছিন্নতারও শিকার হয়। তার মানে বৈষম্যগুলো এখানে অনেক বেশি সূক্ষ্ম, যেগুলো হয়তো সরাসরি চোখে পড়ে না বা প্রমাণ করা কঠিন। একদম। যেমন ধরুন, নম্বরের ক্ষেত্রে সূক্ষ্ম পক্ষপাতিত্ব, বন্ধুদের নেটওয়ার্ক থেকে সচেতনভাবে বাদ দেওয়া বা প্রফেসরদের কাছ থেকে প্রয়োজনীয় মেন্টরশিপ না পাওয়া। এগুলো তো আর লিখিত অভিযোগ করার মতো বিষয় নয়। এটা একটা বড় সমস্যা। ডক্টর খারাট দিল্লির একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একজন ওবিসি ছাত্রীর অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। মেয়েটি বলছে, আমি সংরক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু ক্যাম্পাসে টিকে থাকাটা ছিল আমার একার লড়াই। তার মানে আইনটা শুধু দরজা খোলার কথা বলছে না, ভেতরে ঢোকার পর যাতে ঘরটা বাসযোগ্য হয় সেই ব্যবস্থাও করতে চাইছে। ঠিক ধরেছেন, এটা শুধু প্রবেশের অধিকার নয়, সম্মানের সঙ্গে টিকে থাকার অধিকারের প্রশ্ন। আইনটি শুধু প্রতিষ্ঠানে প্রবেশাধিকার নয়, বরং সেখানে টিকে থাকা, সম্মান এবং সাফল্যের উপর জোর দিয়েছে। স্বাভাবিকভাবেই এত বড় একটা পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধও এসেছে, বিশেষ করে উত্তর ভারতের কিছু অংশে, যে অঞ্চলটাকে প্রায়শই গোবলয় বা কাউবেল্ট বলে উল্লেখ করা হয়। হ্যাঁ, এবং এই প্রতিবাদের ভাষাটাও খুব চেনা। উচ্চবর্ণের ছাত্র সংগঠনগুলো এই আইনকে বিপরীত বৈষম্য বা রিভার্স ডিসক্রিমিনেশন বলে দাগিয়ে দিয়েছে। তাদের মূল বক্তব্যটা কি? যে এর ফলে মেধার অবমূল্যায়ন হচ্ছে। হ্যাঁ, তাদের যুক্তি হল এর ফলে মেধার অবমূল্যায়ন হচ্ছে এবং সাধারণ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হচ্ছে। আপনি গোবলয় বা কাউবেল্ট শব্দটা ব্যবহার করলেন। আমাদের শ্রোতাদের জন্য একটু বুঝিয়ে বলবেন, এই অঞ্চলের সামাজিক প্রেক্ষাপটটা ঠিক কী, আর কেন সংরক্ষণ বিরোধী প্রতিরোধটা এখানে ঐতিহাসিকভাবে বেশি জোরালো? অবশ্যই, গোবলয় বা কাউবেল্ট শব্দটা মূলত হিন্দিভাষী রাজ্যগুলোকে বোঝাতে ব্যবহার করা হয়। ঐতিহাসিকভাবে এই অঞ্চলগুলোতে সামাজিক কাঠামো অনেক বেশি অনড় এবং বর্ণপ্রথা খুব শক্তিশালী। আচ্ছা। তাই যখনই সংরক্ষণ বা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংক্রান্ত কোনো আইন আসে, তার বিরুদ্ধে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়াটা এই অঞ্চলগুলো থেকেই আসে। এখানে মেধা বনাম সংরক্ষণের বিতর্কটা খুব সহজেই রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হয়ে ওঠে। আর সেই প্রতিবাদের ধরনটাও তো বেশ প্রতীকী ছিল, তাই না? হ্যাঁ, একটি রাজ্য রাজধানীতে উচ্চবর্ণের ছাত্ররা প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তা ঝাড়ু দেওয়া এবং জুতো পালিশ করার মতো কর্মসূচি পালন করে। এই ছবিগুলো ৯০-এর দশকের মণ্ডল বিরোধী আন্দোলনের স্মৃতিকে উস্কে দেয়। মানে তারা বোঝাতে চাইছে যে সংরক্ষণের ফলে মেধাবীদের এই অবস্থা। ঠিক, সমাজতাত্ত্বিকরা অবশ্য এই ধরনের প্রতিবাদকে তথ্যভিত্তিক সমালোচনার চেয়ে সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস হারানোর ভয় হিসেবেই বেশি দেখেন। কিন্তু তাদের মূল যুক্তিটা কি? মানে এই যে বিপরীত বৈষম্যের অভিযোগ, এর ভিত্তিটা কি? তাদের যুক্তিটা হল, যদি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ঐতিহাসিক বঞ্চনার কারণে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়, তাহলে যারা কোনো সুবিধা পাচ্ছে না, অর্থাৎ সাধারণ শ্রেণীর পড়ুয়ারা, তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তাদের মতে এটা মেধার ভিত্তিতে গড়ে ওঠা একটা ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। যদিও তথ্য হয়তো অন্য কথা বলে। হ্যাঁ, তথ্য বলছে যে এখনও পর্যন্ত ভর্তি, শিক্ষকতার পদ এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বে সাধারণ শ্রেণীর পড়ুয়ারাই আপত্ত সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এই মেধা বিপন্ন হওয়ার ধারণাটা ভারতের রাজনীতিতে অত্যন্ত শক্তিশালী একটি বিষয়। এখানেই বোধহয় সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা লুকিয়ে আছে, যেটা ডক্টর খারাটের লেখায় খুব স্পষ্টভাবে ভাঙা হয়েছে। কোনটা বলুন তো? যে এই আইনটা কিন্তু উচ্চবর্ণ বা সাধারণ শ্রেণী পড়ুয়াদের বাদ দেয় না, বরং এর সুরক্ষার দিকটা সার্বজনীন। ঠিক তাই। আর এটাই এই আইনের সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে কম আলোচিত দিক। আইনের বৈষম্য বিরোধী ধারাগুলা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত পড়ুয়ার জন্য প্রযোজ্য। তার মানে যে কোনো পড়ুয়াই প্রাতিষ্ঠানিক হয়রানি বা পক্ষপাতের বিরুদ্ধে এই আইনের অধীনে অভিযোগ জানাতে পারে। একদম। আইনটা দুটো ভিন্ন বিষয়ের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য করছে। কি রকম? একটি হলো ইতিবাচক পদক্ষেপ বা অ্যাফার্মেটিভ অ্যাকশন,
যা নির্দিষ্ট ঐতিহাসিক বঞ্চনার শিকার হওয়া গোষ্ঠীর জন্য, যেমন সংরক্ষণ, আর অন্যটি হল পদ্ধতিগত ন্যায়বিচার বা প্রসিডিউরাল জাস্টিস, যা ক্যাম্পাসের ভেতরে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য সমান সুরক্ষা নিশ্চিত করে। বাহ, তার মানে একজন সাধারণ শ্রেণীর পড়ুয়াও যদি মনে করে যে কোনো প্রাতিষ্ঠানিক নিয়মের ফাঁদে পড়ে সে অবিচারের শিকার হচ্ছে, সেও এই আইনের সাহায্য নিতে পারে? অবশ্যই। ইউজিসির একটি ব্রিফিং নোটে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে এই নিয়মগুলো কোনো জিরো সাম গেম নয়, যেখানে একজনের লাভ মানে অন্যজনের ক্ষতি। এটা আসলে সমস্ত ছাত্রছাত্রীর জন্য পরিবেশনের ফেয়ারনেসের ব্যবস্থাকেই আরও শক্তিশালী করে। এটা তো পুরো বিতর্কের মোড়টাই ঘুরিয়ে দেয়, কিন্তু এই দিকটা রাজনৈতিক বিতর্কের ডামাডোলে প্রায় হারিয়ে যায়। ঠিক। আচ্ছা, তাহলে চলুন এবার আইনের মূল পরিবর্তনগুলোর দিকে নজর দিই। সংক্ষেপে এই আইন ঠিক কি নিয়ে এলো? প্রথমত, যেটা আমরা আগেই আলোচনা করলাম, পুরো বিষয়টাকে একটা আইনি ভিত্তি দেওয়া হলো, তাই তো? হ্যাঁ, এখন থেকে নিয়মগুলো আর শুধু পরামর্শ নয়, আইনত বাধ্যতামূলক। সমস্ত ইউজিসি স্বীকৃত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এটা প্রযোজ্য। আর দ্বিতীয়ত, ওই ভুতুড়ে ইওসিগুলোর একটা গতি করা হলো নিশ্চয়ই? একদম। এখন প্রতিটি প্রতিষ্ঠানে দৃশ্যমান এবং কার্যকরী ইওসি থাকতে হবে, যেখানে প্রশিক্ষিত কর্মী থাকবে, অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকবে। ওটা আর শুধু একটা মৃত পিডিএফ ফাইল হয়ে থাকবে না। তৃতীয়ত, তথ্যের স্বচ্ছতার উপর খুব জোর দেওয়া হয়েছে বলে শুনেছি। হ্যাঁ, এখন থেকে প্রতিষ্ঠানগুলোকে জাতি, লিঙ্গ এবং প্রতিবন্ধকতা অনুযায়ী ভর্তির তথ্য, ড্রপ আউটের হার এবং বৈষম্য সংক্রান্ত অভিযোগের ডেটা সর্বসমক্ষে প্রকাশ করতে হবে। লুকিয়ে রাখার আর কোনো উপায় থাকবে না। আর যদি কেউ নিয়ম না মানে, এখন কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে? এটাই চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিয়ম না মানলে প্রতিষ্ঠানের অনুদান বন্ধ হতে পারে, নতুন কোর্স শুরু করার অনুমোদন আটকে যেতে পারে, এমনকি তাদের অ্যাক্রেডিটেশনও বাতিল হয়ে যেতে পারে। তার মানে এই প্রথমবার নিয়ম না মানার একটা বাস্তব এবং কঠিন পরিণতি থাকছে। ঠিক। আর সবশেষে সহায়ক ব্যবস্থার কথাও বলা হয়েছে। মানে শুধু ভর্তি করিয়েই দায়িত্ব শেষ নয়, পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য ব্রিজ কোর্স, রেমিডিয়াল কোচিং, ফেলোশিপ, এই সব কিছু বাধ্যতামূলক করা হয়েছে। জানিন, এই সবটা শোনার পর আমার একটা জিনিস মনে হচ্ছে, খেলাটা তো আসলে পুরোপুরি ঘুরে গেল। আগে একজন ছাত্র বা ছাত্রীকে প্রমাণ করতে হতো যে তার সাথে অন্যায় হয়েছে, যেটা প্রায় অসম্ভব একটা লড়াই। আর এখন এই নতুন আইনের ফলে বিশ্ববিদ্যালয়কে প্রমাণ করতে হবে যে তারা সব নিয়মকানুন মেনে চলছে। এটা তো ক্ষমতার ভারসাম্যে একটা যুগান্তকারী পরিবর্তন। আপনি একেবারে মোক্ষম জায়গাটা ধরেছেন। এটাই হলো ২০২৬ সালের আইনের আসল শক্তি। দায়টা ছাত্রছাত্রীর ওপর থেকে সরিয়ে প্রতিষ্ঠানের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। মানে এখন প্রতিষ্ঠানকে দায়বদ্ধ থাকতে হবে। হ্যাঁ, একজন শিক্ষানীতি বিশ্লেষক যেমনটা বলেছেন, এই প্রথমবার শিক্ষাক্ষেত্রে সাম্য বা ইকুইটিকে আর্থিক হিসাবের মতো একটা পরিমাপযোগ্য, নিরীক্ষাযোগ্য এবং প্রয়োগযোগ্য বিষয় হিসাবে দেখা হচ্ছে। আগের ব্যবস্থাটা ছিল সদিচ্ছার ওপর নির্ভরশীল, আর এই নতুন ব্যবস্থাটা একটা প্রশাসনিক কাঠামোর ওপর নির্ভরশীল। তাহলে যদি পুরো আলোচনাটাকে এক জায়গায় আনি, মোদ্দা কথা হল ইউজিসি অ্যাক্ট ২০২৬ ভারতের উচ্চশিক্ষায় একটা গভীর কাঠামোগত পরিবর্তন এনেছে। এটা আর প্রাতিষ্ঠানিক দয়ার উপর নির্ভর করছে না, বরং সাম্যকে একটা বাধ্যতামূলক এবং আইনি অধিকারে পরিণত করেছে। ঠিক। এখন বৈষম্যের শিকার হলে তা প্রমাণ করার দায় আর পড়ুয়ার নয়, বরং নিয়ম মানা হচ্ছে কিনা তা প্রমাণ করার দায় প্রতিষ্ঠানের। তবে আমাদের এটাও মানতে হবে যে আইনটা রাতারাতি সব বৈষম্য দূর করে দেবে না। অবশ্যই না। এর বাস্তবায়ন নিঃসন্দেহে কঠিন হবে। আইনি চ্যালেঞ্জ আসবে, রাজনৈতিক প্রতিরোধ হবে, ফাঁকফোকর খোঁজার চেষ্টাও চলবে। কিন্তু এই আইনের সবচেয়ে বড় সাফল্য অন্য জায়গায়। সেটা কি? এর সবচেয়ে বড় শক্তি হল এটি সিস্টেমকে প্রথমবারের মতো আয়নার সামনে দাঁড় করিয়ে স্বীকার করতে বাধ্য করছে যে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সত্যি আছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক সমস্যা। এই স্বীকৃতিটাই অনেক বড় ব্যাপার। ডক্টর খারাটের লেখায় একজন দলিত গবেষকের একটা অসাধারণ উক্তি আছে। তিনি বলছেন, এই আইন হয়তো রাতারাতি সাম্য প্রতিষ্ঠা করে দেবে না, কিন্তু প্রথমবারের মতো সিস্টেম এটা মেনে নিচ্ছে যে অসাম্য আছে। এই স্বীকৃতিটুকুই একটা বিরাট জয়। এই আলোচনাটা সত্যি আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
ভারতের বিশ্ববিদ্যালয়গুলো কি শেষ পর্যন্ত সুবিধাভোগীদের জন্য সংরক্ষিত কিছু এলিট দুর্গ হয়ে থাকবে, নাকি সেগুলো সত্যিকারের গণতান্ত্রিক পরিসরে পরিণত হবে? যেখানে সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র প্রতিভাকে সম্মান দেওয়া হবে? ইউজিসি অ্যাক্ট 2026 সেই দিশা পরিবর্তনের একটা শক্তিশালী পদক্ষেপ, কিন্তু এর আসল পরীক্ষা তো শুরু হলো এখন।